আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ বাংলাদেশের মূলধারার গণমাধ্যম সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনাম। সাবেক মন্ত্রী হুইপ সহ ৮ এমপির নামে মামলা। এরপর জানিয়ে দিব নারায়ণগঞ্জে গুলিতে স্বজনের মৃত্যু, শেখ হাসিনা সহ ২৪৮ জনের নামে হত্যা মামলা। এদিকে পলককে সিন্ডিকেট নিয়ে জিজ্ঞাসা, জয় ববি বিপু শাহরিয়াকে নিয়ে প্রশ্ন, জিজ্ঞাসাবাদ সিআরআই নিয়েও। এরপর জানিয়ে দিব দুই ছাত্রনেতার হুঁশিয়ারি, সমন্বয়ক পরিচয়ে সুবিধা চাইলে ধরিয়ে দিন বলছে হাসনাত। এবং আরো জানিয়ে দিব জাতীয় সংলাপ জরুরি, সাক্ষাৎকারে মামুনুল হক। এদিকে সিটি, পৌরসভা, জেলা ও উপজেলা পরিষদে প্রশাসক বসাতে পারবে সরকার, অধ্যাদেশ জারি। আরো জানিয়ে দিব বাংলাদেশের আনাচে কানাচে আওয়ামী স্বৈরাচারের প্রেতাত্মারা ঘুরে বেড়াচ্ছে। এবং জানিয়ে দিব লক্ষ্মীপুরে মা ভাই ভাগ্নিকে গলা কেটে হত্যা। সর্বশেষ জানিয়ে দিব টাকা কাণ্ডের সেই সাবেক সচিব গ্রেপ্তার, আরো টাকা উদ্ধারে ডিবির অভিযান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। প্রিয় দর্শক, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনাদের এই সংবাদগুলি যদি বিশ্বাস না হয় তাহলে অবশ্যই এই সংবাদের ডায়লগগুলি লিখে অবশ্যই গুগল সার্চ বক্সে সার্চ করুন। অবশ্যই জাতীয় পত্রিকার সাথে মিল রেখে এই সংবাদ প্রচার করা হচ্ছে এবং প্রতিনিয়তই আমরা জাতীয় মূলধারার পত্রিকা থেকে আপনাদেরকে সংবাদ পরিবেশন করা হয়। অবশ্যই অনুরোধ থাকবে আপনারা আমাদের এই সংবাদের ওপর আস্থা রাখবেন। প্রতিনিয়ত আমরা আপনাদেরকে আপডেট সংবাদ শোনাতে এবং জানাতে অবশ্যই দায়বদ্ধ থাকব। সাবেক মন্ত্রী হুইপ সহ ৮ এমপির নামে মামলা। দিনাজপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য ও সদ্য সাবেক নৌপরিবহন ও প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সহ দেশের বিভিন্ন জেলায় ৮ এমপির বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁও ১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে গতকাল শনিবার দুপুরে কারাগারে পাঠিয়েছেন আদালত। অন্যদিকে চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য এম এ লতিফকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বিস্তারিত কালবেলার প্রতিবেদকদের পাঠানোর সংবাদে। দিনাজপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য ও সদস্য সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সহ ২৪ জনের নাম দিয়ে ও ৭৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে বোচাগঞ্জ থানায় মামলা করা হয়েছে। মামলার আসামিরা হলেন সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আফসার আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ কাউসার, পিএ মোহাম্মদ আব্দুল বাশার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ আব্দুল সবুর, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ঈশান ইসলাম প্রমুখ। ঠাকুরগাঁও ১ আসনের সাবেক সংসদ সদস্য সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার বিকেল ৩:৩০টার দিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব কুমার রায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আওয়ামী লীগ সরকারের সাবেক হুইপ, কক্সবাজার সদর রামু ঈদগাঁও আসনের সাবেক সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল ও জেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল সহ ১২ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেছে পুলিশ। মামলায় অজ্ঞাত পরিচয় আসামি করা হয়েছে আরো ১৫০ জনকে। শনিবার মডেল থানা পুলিশের এসআই সেলিম উদ্দিন বাদী হয়ে মামলাটি করেন। মামলায় অন্য আসামিরা হল কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক মারুফ আদনান, কাউন্সিলর সালাউদ্দিন সেতু, কেন্দ্রীয় যুবলীগ নেতা ইশতিয়াক আহমেদ জয়, জুয়েল আহমেদ, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মঈনুদ্দিন এবং খসরুকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান সিদ্দিকী। কক্সবাজার মডেল থানার ওসি রাকিবুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। নাটোর সদর আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলকে প্রধান আসামি করে সদর থানায় ২টি হত্যা চেষ্টার এজাহার দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে প্রথম এজাহার দায়ের করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন। এজাহারে শিমুল সহ ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়। এদিকে ঢাকা সাভার মারধর ও গুলি করে মানুষ হত্যা করা সহ হুকুমের অভিযোগে সাভারের আশুলিয়া থানায় ঢাকা ১৯ আসনের সাবেক ২ সংসদ সদস্য সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১১৯ নেতাকর্মীকে আসামি করে মামলা করা হয়েছে। শুক্রবার রাতে আশুলিয়া থানায় মামলাটি করা হয়। বড়াইগ্রাম নাটোরের ৪
আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার সিদ্দিকুর রহমান পটোয়ারি তার আপন 4 ভাগিনা সহ 62 জনের নামে হত্যা চেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে। বনপাড়া বাজারের ব্যবসায়ী নাসির উদ্দিন গাজী বাদী হয়ে শুক্রবার রাতে থানায় মামলাটি করেন। বাদী নাসির উদ্দিন গাজী উপজেলার মালিপাড়া মহল্লার জামাল গাজীর ছেলে। মামলায় আসামিরা হলেন সাবেক সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান পটোয়ারি, ভাগিনা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি জামাল উদ্দিন মিয়াজি, শামসুদ্দিন শের শাহ, জহির উদ্দিন ও বাহাউদ্দিন, বনপাড়া পৌর যুবলীগ সভাপতি জাকির সরকার, ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম ওরফে টিটু, ইউনুস আলী, সজীব হোসেন, আশরাফুল মন্ডল, তোহামিয়া, সৈনিক লীগ নেতা রুবেল বালী, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী PS মজনু মিয়া প্রমুখ। এদিকে চট্টগ্রাম 11 আসনের সাবেক সংসদ সদস্য মহানগর আওয়ামী লীগের সদস্য MA লতিফকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। জানিয়ে দেব, ফেনীর মহিপালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগের গুলিতে নিহতের ঘটনায় নতুন করে আরো 2টি মামলা করা হয়েছে। এ নিয়ে পৃথক 5টি হত্যা মামলায় ফেনী 2 আসনের সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামুদ্দিন হাজারীকে প্রধান করে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ 1623 জনকে আসামি করা হয়েছে। নারায়ণগঞ্জে গুলিতে স্বজনের মৃত্যু, শেখ হাসিনা সহ 248 জনের নামে হত্যা মামলা। নারায়ণগঞ্জে ছাত্র জনতার আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে আবুল হাসান স্বজন নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নারায়ণগঞ্জ 4 আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সহ 48 জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এতে অজ্ঞাতনামা 200 জনকে আসামি করা হয়েছে। শনিবার নারায়ণগঞ্জ সদর মডেল থানায় নিহতের ভাই আবুল বাশার অনেক বাদী হয়ে মামলাটি দায়ের করেন। শনিবার রাতে এইসব তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সত্তার টিটু। মামলার সূত্রে জানা গেছে, শেখ হাসিনা ও শামীম ওসমান ছাড়া মামলার অন্যান্য আসামিরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক তথ্য যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রী জোনায়েত আহমেদ পলক, নারায়ণগঞ্জ 4 আসনের সাবেক MP শামীম ওসমান, নারায়ণগঞ্জ 5 আসনের MP সেলিম ওসমান, অয়ন ওসমান, আজমেরি ওসমান, শাহ নিজাম, নাসির উদ্দিন, এহসানুল হক নিপু, হাবিবুর রহমান রিয়াদ, তানভীর আহমেদ টিটু, কামরুল হাসান মুন্না, আব্দুল করিম বাবু, বান্টি রাফেল, মতিউর রহমান মতি, রুহুল আমিন, ফজর আলী খান মাসুদ, বিটু দেলোয়ার হোসেন, লিটন শাহ, কোরবান আলী, রেজা উজ্জ্বল, মনির হোসেন, সুজিত শাহ, সাইফুল্লাহ বাদল, শওকত আলী, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ রেফাত নাসির, শ্যামল, ওহিদুজ্জামান ওহিদ, শুভ, এহসান উদ্দিন আহমেদ, ফয়সাল, নির্জন দাস, টিপু সুলতান, রামু সাহা, অ্যাডভোকেট মহসিন, মিনহাজুল বেকি, বাপ্পি সহ অজ্ঞাতনামা 200 জন। পলককে সিন্ডিকেট নিয়ে জিজ্ঞাসা, জয়, ববি, বিপু, শাহরিয়ারকে নিয়ে প্রশ্ন, জিজ্ঞাসাবাদ CRI নিয়েও। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী জোনায়েত আহমেদ পলক মুখ খুলতে শুরু করেছেন। তার জবানি থেকে বেরিয়ে আসছে দেশের সব প্রভাবশালীদের নাম। তবে নিজের সম্পৃক্ততার বিষয়টি আড়াল করে পুরো দায় চাপানোর চেষ্টা করছেন একটি সিন্ডিকেটের উপরে। সংশ্লিষ্টরা বলছেন, এখনো পর্যন্ত পলক স্বীকার করছেন যে সাবেক প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়, শেখ রেহানা পুত্র রাদওয়ান সিদ্দিক ববি, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং CRI সেন্টার ফর রিসার্চ এবং ইনফরমেশন সিন্ডিকেট কিভাবে দুর্নীতির রাজত্ব কায়েম করেছিলেন, পাচার করেছিলেন হাজার কোটি টাকা। তদন্ত সূত্র বলছে, পলক এরই মধ্যে জানিয়েছেন, প্রধানমন্ত্রী তথ্য প্রযুক্তি উপদেষ্টা জয়ের সিগন্যাল ছাড়া তার মন্ত্রণালয়ে কোনো কাজই হতো না। তার সিলেক্টেড কোম্পানিগুলো থেকেই সরবরাহকারীরা সব ধরনের যন্ত্রপাতি এবং সফটওয়্যার কিনতেন। জয়ের হয়ে মাঝে মধ্যেই CRI এর কিছু কর্তা ব্যক্তি পলকের সঙ্গে মিটিংয়ে বসতেন। সবশেষ ছাত্র আন্দোলনে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর বর্বরতা ঢাকতে ইন্টারনেট বন্ধ রেখেছিলেন পলক। তার হুমকিতে BTRC এবং বেসরকারি মোবাইল নেটওয়ার্ক সংস্থাগুলো তটস্থ থাকত সব সময়। তিনি জয়ের নামে ভয় দেখাতেন মন্ত্রণালয় এবং বিভিন্ন স্টক হোল্ডার কোম্পানির কর্মকর্তাদের। নাম প্রকাশে অনিচ্ছুক তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা এ প্রতিবেদককে বলেছেন, খুব শিগগিরই আরো কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে, তাদের সম্পৃক্ততা পেলে গ্রেপ্তার করা হবে। তবে পলক এখনো অনেক কিছুই লুকাচ্ছেন, নিজের সম্পৃক্ততার বিষয়টি আড়াল করার চেষ্টা করছেন। তিনি আরো বলেন, আরো বেশ কিছুদিন তাকে জিজ্ঞাসাবাদের সময় পাওয়া যাবে। আমরা আশা করছি তার কাছ থেকে আরো চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাবে, কারণ ডিজিটাল বাংলাদেশ তৈরি A2I প্রকল্প, শেখ রাসেল ডিজিটাল ল্যাব, হাইকোর্ট
পার্ক, আইটি পার্ক তৈরির নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে পলক সিন্ডিকেট। একাধিক সূত্রের দাবি অনুযায়ী দেশের তথ্য ও প্রযুক্তি খাতের অন্যতম মাফিয়া সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আওয়ামী সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে লোপাট করেছেন কয়েক হাজার কোটি টাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠ হওয়ায় তার নাম ভাঙিয়ে স্বেচ্ছাচারিতা করেছেন তথ্য প্রযুক্তি খাতে। শুধু পলক নয়, হাজার কোটি টাকার মালিক হয়েছেন তার স্ত্রী আরিফা জেসমিন কনিকাও। সিঙ্গাপুর, মালয়েশিয়া, আমেরিকায় গড়েছেন সম্পদের পাহাড়। সূত্র বলছে 2008 সালে নাটোরের সিংড়া উপজেলা থেকে জুনায়েদ আহমেদ পলক প্রথমবার আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। এলাকার আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ধার নিয়ে করেন নির্বাচনী হলফনামায় লেখেন 15 শতক কৃষি জমি, ব্যাংকে 50,000 টাকা এবং 60,000 টাকার আসবাবপত্র রয়েছে তার। এরপর তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী হয়ে আলাদিনের চেরাগ পেয়ে যান পলক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা, তাই জয়ের সঙ্গে খুব ঘনিষ্ঠ হওয়ার সুযোগ পান পলক। সেই সুযোগ কাজে লাগিয়ে হয়ে ওঠেন স্বেচ্ছাচারী। 5 বছর দায়িত্ব পালনের পর পলকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলেও জয়ের সুপারিশে সব অভিযোগ থেকে বেঁচে যান তিনি। ফলে 3 মেয়াদে অনেক মন্ত্রী প্রতিমন্ত্রীর চেয়ার বদল হলেও পলক একই পদে থেকে যান। টাকা দিয়ে সবকিছু ম্যানেজ করেন। উল্লেখ্য, গত 19 জুলাই রাজধানীর নিউ মার্কেট থানায় দায়েরকৃত রিকশা চালক কামাল মিয়া হত্যা মামলায় পলক গ্রেপ্তার হয়ে বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছেন। সালমান আনিসুল টুকু জিজ্ঞাসাবাদ চলছে। রিমান্ডে গোয়েন্দাদের জেরার মুখে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন গ্রেপ্তারকৃতরা। আনিসুল হককেও দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে শক্তি প্রয়োগ করার নেপথ্য অন্যতম কারিগর ছিলেন তিনি। জিজ্ঞাসাবাদে আনিসুল হক বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কারণেই ছাত্র আন্দোলন নিয়ে সমাধানের দিকে যাওয়া সম্ভব হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানায়, সালমান এফ রহমান এবং আনিসুল হকের নাম কেবল হত্যাকাণ্ডের সঙ্গেই সংশ্লিষ্ট নয়, প্রতিপক্ষকে ঘায়েল করতে রাষ্ট্রযন্ত্রকে চরমভাবে অপব্যবহার করেছিলেন তারা। কোটা সংস্কার আন্দোলনের মধ্যে রাজনীতির পল্টনে এক রিকশা চালক হত্যা মামলায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকেও রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সমন্বয়ক পরিচয়ে সুবিধা চাইলে ধরিয়ে দিন বলছে হাসনাত। 2 ছাত্রনেতার হুঁশিয়ারি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সমন্বয়ক পরিচয়ে কেউ চাঁদা দাবি করলে বা বিশেষ সুবিধা চাইলে তাদের ধরে পুলিশের হাতে তুলে দিন। জাতীয় সংলাপ জরুরি, সাক্ষাৎকারে মামুনুল হক। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হক বলেছেন, ছাত্রদের আন্দোলনের জনতার কাতারে দেশের সব শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেছে। অসংখ্য ছাত্র জনতা বুকের রক্ত দিয়ে প্রমাণ করেছে জালিমের ক্ষমতা কত দুর্বল। এখন বিগত সরকারগুলো জুলুম, শোষণ ও বৈষম্যের যে দেওয়াল তৈরি করেছে তা ভাঙতে হবে। তাই ভবিষ্যতে কেমন বাংলাদেশ এদেশের মানুষ প্রত্যাশা করে তা নির্ধারণের জন্য জাতীয় সংলাপ জরুরি। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি নবগঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও উপদেষ্টা বৃন্দকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানান। সিটি, পৌরসভা, জেলা ও উপজেলা পরিষদে প্রশাসক বসাতে পারবে সরকার, অধ্যাদেশ জারি। বিশেষ পরিস্থিতিতে সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র, কাউন্সিলরদের এবং জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সদস্যদের অপসারণ করে প্রশাসক বসাতে পারবে সরকার। এমন বিধান রেখে স্থানীয় সরকার প্রতিষ্ঠান আইনগুলো সংশোধন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এজন্য শনিবার স্থানীয় সরকার অধ্যাদেশ 2024, স্থানীয় সরকার অধ্যাদেশ 2024, জেলা পরিষদ অধ্যাদেশ 2024 এবং উপজেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ 2024 জারি করেছেন রাষ্ট্রপতি। এর আগে শুক্রবার অধ্যাদেশগুলোর খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বর্তমান প্রেক্ষাপটে বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠান অধিক্ষেত্রে জনগণকে নিরবিচ্ছিন্ন সেবা প্রদান নিশ্চিতকরণ ও প্রশাসনিক কার্যক্রম চলমান রাখাও জরুরি কারণে অধ্যাদেশগুলোর খসড়া উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন করা হয়।